কেমন আছেন বন্ধুরা? আমি দীপ, আর আপনারা শুনছেন গল্পের সন্ধ্যা বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেল। আগেই জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সহযোগিতাতেই আজ গল্পের সন্ধ্যা প্রায় 20,000 সদস্যের পরিবারের দোরগোড়ায়। এভাবেই আপনারা বেশি বেশি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, যাতে এই পরিবারের সদস্য সংখ্যা আরও বেড়ে যায়, আর আমরা আপনাদের শোনাতে পারি অনেক ভালো ভালো গল্প। যেমন আজ আমরা আপনাদের শোনাতে চলেছি বাংলাদেশের প্রখ্যাত লেখক সিগমা সানিমের লেখা তারানাথ ও চারির সংকট। এই গল্পে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর, পূজা, দেবাদ্রিতা, অরিত্র, সুমিত, সৌভিক, অভিজিৎ, রাজ, মলয় ও আমি দীপ। তবে আর দেরি না করে চলুন শুরু করি তারানাথের আরও এক দুর্ধর্ষ কাহিনী, তারানাথ ও চারির সংকট। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। পুরো আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। একটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে আমার চারপাশে। কদিন থেকে আমার শরীরটা তেমন ঠিক যাচ্ছে না। আজও সকাল থেকেই শরীরটা কেমন কেমন করছে, কিছুই ভালো লাগছে না। অফিসে বসে দৈনন্দিন কিছু কাজকর্ম করছি। শরীর খারাপ থাকায় কিছুদিন অফিসেও যেতে পারিনি, ফলে বেশ কিছু কাজ জমে গেছে আমার। হঠাৎ খেয়াল করি আমার মাথাটা খুব ঘুরছে, কিছুতেই কাজে মন দিতে পারছি না। আর কিছু সময় এভাবে থাকলে আমি নিশ্চিত জ্ঞান হারাবো। তাই আর বসে না থেকে সোজা বড় কর্তার ঘরে চলে গেলাম। আমাকে দেখেই বড় কর্তা বললেন, বিভূতি, এই শরীরে কি হাল করেছো তুমি? তোমার দিকে তো তাকানোই যাচ্ছে না। রাতে কি ঠিক মতো ঘুমাচ্ছ না নাকি? চোখের নিচে কালি পড়ে গেছে তোমার। শরীরের দিকে একটু খেয়াল টেয়াল রাখো। কিছুদিন যাবত আমার শরীরটা খারাপ। শরীর খারাপ থাকায় বেশ কিছুদিন অফিসে আসতে পারিনি আমি। আজকে শরীরটা আগের চেয়ে তুলনামূলকভাবে কিছুটা ভালো বোধ করায় আমি অফিসে আসতে পেরেছি। কিন্তু এখন আবার আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি আপনার কাছে কিছুদিনের জন্য ছুটি চাইছি। পুরোপুরি সুস্থ হয়ে গেলে আমি আবার অফিসে আসব। আমাকে কিছুদিনের জন্য একটু ছুটি দিন। বিভূতি, এদিকে এসো, এখানে বসো। আমি বড় কর্তার কাছে গেলাম। বড় কর্তা আমার কপালে হাত দিলেন। কপালে হাত দিয়েই বড় কর্তা চমকে উঠলেন, বললেন, আরে বিভূতি, তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। এই জ্বর নিয়ে তুমি অফিস করতে এসেছো? তুমি এক্ষুনি বাড়ি চলে যাও। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, একটা গাড়ি করে এক্ষুনি বাড়ি চলে যাও তুমি। তারপর কিছু ওষুধ কিনে নিও। আর তোমাকে শরীরের দিকেও খেয়াল রাখতে হবে, বুঝেছো? শরীর ভালো থাকলেই তবে তুমি কাজ করতে পারবে, আর ভালো মতো করতে পারবে, বুঝেছো বিভূতি? বড় কর্তা আমাকে কিছু টাকা দিলেন। টাকা নিয়ে একটা গাড়ি ঠিক করে সোজা বাড়িতে চলে আসি আমি। বাড়িতে আসার পর আমি আর নিজেকে কোনো মতেই সামলে রাখতে পারি না। বমি করে জামা কাপড় নষ্ট করে ফেলি। তারপর জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। আমার পাশে আমার গিন্নি বসে আছে। ঘরের এক কোণে জড়ো হয়ে পড়ে আছে আমার নষ্ট হয়ে যাওয়া জামা কাপড়। আমি বুঝতে পারি আমি যখন জ্ঞান হারাই তখন গিন্নি আমায় আমার ঘরে নিয়ে আসে। আমি খেয়াল করি গিন্নি কাঁদছে। আমি গিন্নিকে বলি, এই দেখো দেখিনি, আহা তুমি কাঁদছো কেন গিন্নি? আরে আমার তো কিছু হয়নি রে বাবা, সামান্য শরীরটা খারাপ হয়ে গেছিল, এই আর কি। এই দেখো দেখো, এখন এখন কিন্তু আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমার আমার একদম ভালো লাগে না যে। আমি তোমাকে অফিসে যেতে বারণ করেছিলাম, কিন্তু তুমি তো আমার কথাই শুনলে না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? একবারের জন্য হলেও কি ভেবে দেখেছো? গিন্নির দিকে তাকালাম আমি। আমার কেন জানি না খুব খারাপ লাগছে গিন্নির জন্য।
বুক ফেটে কান্না পাচ্ছে আমার। মনের অজান্তেই 2 ফোঁটা জল কখন যে চোখ বেয়ে মাটিতে গড়িয়ে পড়ে গেল বুঝলামই না। সত্যিই তো, গিন্নি যা বলেছে ঠিকই বলেছে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে তো গিন্নি পাগলই হয়ে যাবে, একা হয়ে যাবে চিরদিনের জন্য। আমি গিন্নির কপালে আলতো করে চুমু দিয়ে বললাম, এই দেখো 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 গিন্নি, কেঁদো না কেঁদো না। আরে তোমার কান্না আমি একদম দেখতে পারি না যে। এই 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 তো এই তোমার হাত ধরে বললাম, এখন থেকে তোমার সব কথা আমি অক্ষরে অক্ষরে মেনে চলবো। হ্যাঁ হে হে, এবার তো একটু হাসো। থাক, তোমাকে আর আদিক্ষেতা দেখাতে হবে না। তুমি বসো, আমি বরং তোমার জন্য 1 বাটি গরম দুধ নিয়ে আসছি। এই বলে গিন্নি ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর আমার জন্য 1 বাটি গরম গরম দুধ নিয়ে এলো। আমি এক চুমুকে সবটুকু দুধ খেয়ে নিলাম। দুধটুকু খেয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। গিন্নি আমার কপালে আলতো করে হাত বোলাতে লাগলো। খুব আরাম লাগলো আমার। আমি কখন যে ঘুমিয়ে গেলাম নিজেই বুঝলাম না। ঘুম ভাঙলো কিশোরীর ডাকে। কিশোরী আমায় বলছে, বিভূতি, ঘুম থেকে ওঠো, দেখো আমি এসেছি। আর কত ঘুমাবে? বিরক্তি ভরা চোখে কিশোরীর দিকে তাকালাম আমি। দেখতে পেলাম কিশোরী দাঁড়িয়ে আছে আমার সামনে, একটা সাদা পাঞ্জাবি ও পায়জামা পরে আছে। আমি কিশোরীকে বললাম, তুমি একটু বসো কেমন, আমি তৈরি হয়ে আসছি। কিশোরীকে বসিয়ে আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে কিশোরীর কাছে এলাম। কিশোরী আমায় বলল, বিভূতি, শুনলাম তোমার গায়ে নাকি খুব জ্বর। এখন কি অবস্থা তোমার? হ্যাঁ কিশোরী, তুমি ঠিকই শুনেছ। কয়েকদিন ধরেই আমার শরীরটা খুব খারাপ। আজকে আগের চেয়ে শরীরটা ভালো বোধ করায় অফিসে গেছিলাম আমি। অফিসে গিয়ে যখন কাজ করছি তখন হঠাৎ করে আমার মাথাটা ঘুরে যায়। বড় কর্তার কাছ থেকে ছুটি নিয়ে বাসায় চলে এলাম। তাই তা তুমি ভালোই করেছো বিভূতি। এই শরীর নিয়ে তোমাকে আর অফিসে যেতে হবে না। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তারপর না হয় আবার অফিসে যাবে। হ্যাঁ কিশোরী, তুমি ঠিকই বলেছ। আমি সেটাই ভেবেছি। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি আর অফিসে যাব না। তা কিশোরী, তোমার হাতে ওটা কি? কি কিনেছো তুমি? ও কিছু না বিভূতি, ঠাকুর মশাইয়ের জন্য পাথিং শো কিনেছিলাম। আজকে তোমাকে নিয়ে ঠাকুর মশাইয়ের বাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাড়িতে যখন আসলাম তখন বৌঠান আমায় জানালো তোমার নাকি খুব জ্বর। আজকে মনে হচ্ছে আমাকে একাই ঠাকুর মশাইয়ের বাড়িতে যেতে হবে। কিছু কাজ থাকায় এতদিন ঠাকুর মশাইয়ের সাথে দেখা করে উঠতে পারিনি আমি। কিশোরী কিছুটা ঠাট্টা করেই বলল, আসলে বিভূতি, একা একা ঠাকুর মশাইয়ের মুখে আদি ভৌতিক গল্প শুনতে ঠিক ভালো লাগে না। তোমার শরীরের যে অবস্থা, তোমাকে নিয়ে যাওয়াটাই তো মুশকিল হয়ে যাবে আমার। কিশোরী, তুমি মনে হয় ভুলে গেছো যে ঠাকুরমশাই আমাদের কোনো গল্প বলেন না। ঠাকুরমশাই তার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলো আমাদের গল্প আকারে শোনান। তাই ওই ঠাকুরমশাইকে নিয়ে হাসি ঠাট্টা করান এবার বাদ দাও। তোমার উপর ভরসা নেই আমার। তুমি ঠাকুরমশাইকে একা পেয়ে কি না কি বলে ফেলবে, পরে ঠাকুরমশাই কিন্তু তোমার উপর খুব রেগে যাবেন। আমি গেলে কোনো সমস্যা হলে সামলে নিতে পারতাম, কিন্তু আমি তো যেতে পারবো না। এখন তোমার জন্য যদি কোনো ঝামেলা হয় তাহলে তোমাকে কিন্তু সামলাতে হবে, বুঝেছো কিশোরী? তুমি কি আমার সাথে যাবে বিভূতি? তুমি যদি চাও যেতে পারো। আমি জানি তোমার শরীর অসুস্থ, তোমার উপর জোর করব না আমি, কিন্তু আমার বিশ্বাস ঠাকুর মশাইয়ের কাছে গেলে তুমি সুস্থ হয়ে যাবে। তা তুমি ঠিকই বলেছো কিশোরী। বাড়িতে থাকতে আমার ঠিক ভালো লাগছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। ঠাকুর মশাইয়ের বাড়িতে গেলে ভালোই লাগবে আমার। তাহলে আর দেরি কেন বিভূতি, চলো এক্ষুনি বেরিয়ে পড়ি ঠাকুর মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। আমি শরীর খারাপ নিয়েই ঠাকুর মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। গিন্নি আমায় যেতে বারণ করেছিল। আমি গিন্নিকে বলি, ও গিন্নি, আরে বাড়িতে থাকতে ভালো লাগছে না আমার, দম বন্ধ হয়ে যাচ্ছে।
বাড়িতে থাকলে আমি সুস্থ তো হবই না, বরং আরো অসুস্থ হয়ে পড়ব। তার চেয়ে বরং একটু ওই ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। ঠাকুরমশাইয়ের কাছে গেলে না আমার বিশ্বাস আমি ভালো থাকবো। আরে তুমি আমায় নিয়ে চিন্তা করো না গিন্নি, আমার কিচ্ছু হবে না। আর আমি তো একা যাচ্ছি না, ওই কিশোরীও যাবে আমার সাথে। হ্যাঁ, তাই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না একদম, বুঝেছো? আরে চিন্তার কিছু নেই গিন্নি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। গিন্নিকে বুঝিয়ে আমি আর কিশোরী বেরিয়ে পড়ি ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। মঠ লেনের দিকে যাওয়ার সময় একটা তেলে ভাজার দোকান দেখতে পাই আমরা। কিশোরী আমায় বলে, এই চলো চলো, তেলে ভাজার দোকানে যাওয়া যাক। গরম গরম কিছু তেলে ভাজা কিনে নেব। তেলে ভাজা খেতে খেতে ঠাকুরমশাইয়ের জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলো শুনতে ভালোই লাগে আমার। এবার আমি ঠিক বলছি তো বিভূতি? কোনো ভুল বলিনি তো? হ্যাঁ কিশোরী, এবার তুমি ঠিক বলেছ। কিশোরী, আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ঠাকুরমশাইয়ের বাড়ি যেতে হবে। এই আকাশের অবস্থা কিন্তু একদম ভালো দেখছি না। হ্যাঁ, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। হ্যাঁ বিভূতি, তুমি ঠিকই বলেছ, আকাশের অবস্থা ভালো না। চলো তাড়াতাড়ি ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া যাক, দেরি হয়ে গেলে আমরা আবার ভিজে যেতে পারি। আমরা আর কোনো কথা না বলে তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, ছাতাটাও আনতে ভুলে গেছি। এখন যদি মুষলধারে বৃষ্টি হয় তাহলে ভিজে কাক হয়ে যাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকবে না। কোনো মতে আমরা যখন ঠাকুরমশাইয়ের বাড়ির উঠোনে গেলাম তখনই মুষলধারে বৃষ্টি নামল। বৃষ্টির জলে ভিজে গেল আমাদের পুরো শরীর। আমরা দরজার কাছে এসে কড়া নাড়তেই ঠাকুরমশাই দরজা খুলে দিলেন। আমাদের দেখেই ঠাকুরমশাই বললেন, আরে কিশোরী, বিভূতি, তোমরা যে, এ কি অবস্থা তোমাদের? তোমরা তো পুরোই ভিজে গেছো, ছাতা আনোনি? ঠাকুরমশাই, আরে বাসা থেকে ছাতা আনতে একদম ভুলে গেছি। আর তাছাড়া আমি তো বুঝতেই পারিনি যে আজ এমন ভাবে বৃষ্টি পড়বে। তাড়াতাড়ি ভিতরে এসে বসো, তা না হলে তোমাদের তো ঠান্ডা লেগে যাবে। আমরা ভেতরে গেলাম। ঠাকুরমশাই আমাদের গরম জামা কাপড় দিলেন। গরম জামা কাপড় পরে আমরা ভেতরের ঘরে গিয়ে তক্তপোষের উপরে বসলাম। ঠাকুরমশাই আমাদের উদ্দেশ্য করে বললেন, এতদিনে আমার কথা মনে পড়লো তোমাদের? আমি তো ভেবেছিলাম তোমরা আমাকে ভুলেই গেছো। ভেবেছিলাম আর তোমরা আমার কাছে গল্প শুনতে আসবে না। আপনাকে কি এত সহজে ভুলে যেতে পারি ঠাকুরমশাই? আসলে ওই কয়েকদিন ধরেই আমার শরীরটা খারাপ, তাই আপনার কাছে আসতে পারিনি। আর কিশোরীও কিছু কাজে ব্যস্ত থাকায় আপনার কাছে আসতে পারেনি। আচ্ছা ঠাকুরমশাই, চারি কোথায়? চারিকে তো দেখতে পাচ্ছি না। কয়েকদিন ধরেই ওকে দেখতে খুব ইচ্ছে করছে আমার। চারি কি বাড়িতে নেই ঠাকুরমশাই? আজকে সকালে জামাই বাবাজি এসেছে। চারিমা জামাই বাবাজির সঙ্গে কোথায় যেন ঘুরতে গিয়েছে। চিন্তা করো না বিভূতি, কিছুক্ষণের মধ্যেই চারিমা আর জামাই বাবাজি চলে আসবে। তোমাদের দেখলে চারিমা খুশি হবে। আমাকে তো চারিমা প্রায়ই তোমাদের কথা বলে। আসলে ঠাকুরমশাই, আপনার ওপর যেমন আমাদের মায়া হয়ে গেছে, তেমনি চারির ওপরও আমাদের মায়া হয়ে গেছে। সেই ছোট্ট থেকে ওকে আমরা দেখে আসছি। চারি তো আমাদের মেয়েরই মতন ঠাকুরমশাই। মেয়ের মতন বললে ভুল হবে, চারি আমাদের মেয়েই বলতে পারেন। সেই ছোট্ট চারিটা কিভাবে যে এত বড় হয়ে গেল বুঝলামই না। আমাদের সেই ছোট্ট চারিটা বড় হয়ে সংসারও করছে, ভাবা যায়? হ্যাঁ, এতটা সময় কখন যে চোখের পলকে পার হয়ে গেল বুঝলামই না। সেই সময়গুলো যদি ফিরিয়ে আনতে পারতাম না, খুব ভালো হতো। আচ্ছা, তন্ত্রের মাধ্যমে কি সময়কে ফিরিয়ে আনা যায় না ঠাকুরমশাই? আসলে বিভূতি, সময় কারুর জন্যই থেমে থাকে না। সময়কে তন্ত্রের মাধ্যমেও থামিয়ে রাখা যায় না। তন্ত্রের মাধ্যমে সময়কে ফিরিয়ে আনা বিপজ্জনক। সময়কে ফিরিয়ে আনার চেষ্টা করলে প্রাণও যেতে পারে। অনেকেই সময়কে ফিরিয়ে আনার চেষ্টা করেছে, কিন্তু তারা প্রত্যেকেই অসফল হয়েছে। আমার কথাই একবার ভাবো তোমরা, ছোটবেলায় কত ভালো সময় কেটেছে আমার।
আমি চাইলেই ওই সময়গুলো ফিরিয়ে আনতে পারবো না, তাই সময়কে তার মতো করে চলতে দিতে হয়। তা তোমরা বসো, আমি বরং তোমাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে আসছি। ঠাকুরমশাই ভেতরের ঘরে চলে গেলে আমি আর কিশোরী বাইরে বের হলাম। বাইরে বের হয়ে আমি আর কিশোরী দুটো সিগারেট বের করে খেতে লাগলাম। আসলে ঠাকুরমশাইয়ের সামনে আমরা সিগারেট খাই না, ঠাকুরমশাই সেটা ভালো করেই জানেন। তাই মাঝে মাঝে ঠাকুরমশাই ইচ্ছে করেই আমাদের সিগারেট খাওয়ার সুযোগ করে দেন। তা আমরা ভালোই বুঝতে পারি। সিগারেট খাওয়া যখন শেষের দিকে, তখনই ঠাকুরমশাই ভেতরের ঘর থেকে আমাদের ডাক দিলেন। আমরা ভেতরের ঘরে গিয়ে আবার তক্তপোষের উপর বসলাম। কিছুক্ষণ পর ঠাকুরমশাই আমাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে এলেন। আমাদের উদ্দেশ্য করে ঠাকুরমশাই বললেন, এই নাও, তোমাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে এসেছি, তোমরা বরং খেয়ে নাও, তারপর না হয় বাকি কথা বলা যাবে। গরম গরম চা আর মুড়ি মাখা খেতে লাগলাম। খাওয়া শেষ হয়ে গেলে আমি ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই, আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে। হ্যাঁ হ্যাঁ বিভূতি, বলো, কি বলতে চাও আমায়? ঠাকুরমশাই, আপনার এই ভবঘুরে জীবনে কারোর সাথে কি বন্ধুত্ব গড়ে উঠেছিল? ঠাকুরমশাই কিছু সময় ভেবে আমাদের বললেন, আগে অনেকের সাথেই আমার বন্ধুত্ব গড়ে উঠেছিল, তবে হ্যাঁ বিভূতি, আমার ভবঘুরে জীবনে এমন একজনের সাথে আমার দেখা হয়েছিল, তার সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার সাথে আমার বন্ধুত্ব বেশি দিন স্থায়ী হয়নি। একদিন বা 2 দিন এই বন্ধুত্ব স্থায়ী হয়েছে। আমি ঠাকুরমশাইকে বললাম, কি এমন হলো ঠাকুরমশাই, যাতে করে আপনাদের বন্ধুত্ব স্থায়ী হলো না? আর আপনার বন্ধুর নামই বা কি ছিল? ঠাকুরমশাই কিশোরীর দিকে তাকিয়ে বললেন, সেই কাহিনী কি তোমরা শুনবে? তোমরা তো আমার কাহিনী বিশ্বাসই করতে চাও না। ঠাকুরমশাইয়ের কথায় আমি বললাম, আর কেউ বিশ্বাস না করলেও আমি করি ঠাকুরমশাই। আর কিশোরীও আপনার কাহিনী আজকাল বিশ্বাস করতে শুরু করেছে। কিশোরীর দিকে তাকিয়ে বললাম, কি কিশোরী, তুমি কিছু বলো ঠাকুরমশাইকে। হ্যাঁ ঠাকুরমশাই, বিভূতি ঠিকই বলেছে। আগে আপনার কাহিনী বিশ্বাস করতে কষ্ট হতো আমার, তবে এখন আর তা হয় না। মাঝে মাঝে আপনাকে রাগানোর জন্যই ইচ্ছা করেই আপনার জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলোকে গল্প বলে থাকি। আসলে আপনাকে রাগাতে বেশ ভালোই লাগে আমার। আর তাছাড়া আপনি তো মাঝে মাঝে আপনার শক্তির কিছু ঝলক আমাদের দেখান, আমরা দেখে তো পুরোই অবাক হয়ে যাই। তা বেশ, বিশ্বাস করলেই ভালো। গল্প শোনার আগে একটা সিগারেটের টান দেওয়া খুব জরুরি। তোমাদের কাছে পাসিং শো আছে না? থাকলে দাও তো। কিশোরীকে ইশারা দিতেই কিশোরী ঠাকুরমশাইয়ের হাতে পাসিং শো এর প্যাকেটটা দিল। ঠাকুরমশাই সেই প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরাতে ধরাতে আমাদের বললেন, আমি যে গল্পটা তোমাদের বলবো সেটা 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগের সাথে দ্বিতীয় ভাগের যোগসূত্র রয়েছে, সুতরাং আমি যখন গল্প বলা শুরু করব তখন খুব মনোযোগ দিয়ে তোমরা গল্প শুনবে, তা না হলে কিছুই বুঝতে পারবে না। গল্পের প্রথম ভাগ বলা শুরু করি তাহলে। আমার ভবঘুরে জীবনের একেবারে শেষের দিকের ঘটনা তোমাদের শোনাচ্ছি। ভবঘুরে জীবনে আমি অনেক প্রকৃত গুরুদের সংস্পর্শ পেয়েছিলাম, তা তো তোমরা জানোই। আর সেসব কাহিনীও তোমাদের বলেছি। মাতু পাগলি আমাকে একটা পরীক্ষা দিয়েছিলেন। তিনি আমায় বলেছিলেন, আমাকে মেরে আমার লাশের ওপর বসে তোকে সব সাধনা করতে হবে, তুই কি পারবি? আমি মাতু পাগলির দেওয়া পরীক্ষায় অসফল হয়েছিলাম সেদিন। মাতু পাগলি রেগে আমায় বলেছিলেন, তুই যা 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 তুই যা যা যা, তোর দ্বারা এসব হবে না। মাতু পাগলি ছাড়াও
মধুসুন্দরী দেবী, কাল ভৈরব ও অমর জীবনের সাথে দেখা হয়েছিল আমার। তারা আমার বিপদে আপদে সব সময় পাশে থেকেছেন, অপশক্তির হাত থেকে সব সময় আমাকে রক্ষা করেছেন। তাদের এই অবদান আমি জীবনেও ভুলব না। কয়েকদিনের জন্য বাড়ি গিয়েছিলাম আমি। বেশ কিছুদিন ধরেই মায়ের কথা খুব মনে পড়ছিল আমার, তাই আর দেরি না করে বাড়ি চলে যাই আমি। বাড়িতে গিয়ে দেখি মা অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, পাশে ডাক্তারবাবু বসে আছেন। আমাকে দেখে ডাক্তারবাবু বললেন, তারানাথ, আপনি এসেছেন। আপনার মা আপনাকে নিয়ে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন, রক্তচাপ বেড়ে গিয়েছে। আমি আপনাকে খবর দিতে লোক পাঠাতে চেয়েছিলাম, ভালোই হয়েছে আপনি নিজেই চলে এসেছেন। আমার মায়ের এখন কি অবস্থা ডাক্তারবাবু? হ্যাঁ, আগের থেকে কিছুটা ভালো আপনার মা। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, সময় করে কিন্তু খাওয়াবেন। আমি বরং কালকে একবার এসে দেখে যাব। এই বলে ডাক্তারবাবু চলে গেলেন। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। কতদিন হলো মাকে দেখি না, খুব দেখতে ইচ্ছে করছিল আমার মাকে, কিন্তু এভাবে মাকে দেখব আমি ভাবিনি। মা আমার হাত দুটো ধরে বললেন, খোকা, কতদিন হলো তোকে দেখি না। তুই তো শুকিয়ে গেছিস, ঠিক মতো খাস না বোধ হয়। খোকা, তোকে আটকানোর ক্ষমতা আমার নেই। আটকানোর ক্ষমতা থাকলে তোকে আমার আঁচলে বেঁধে রাখতাম, কোথাও যেতে দিতাম না। মাকে দেখে খুব খারাপ লাগছিল আমার। মাকে কি বলবো আমি বুঝে উঠতে পারছিলাম না। তবুও মাকে বললাম, মা, ইচ্ছা থাকলেও আমি সংসার জীবনে থাকতে পারবো না। বাইরের জীবন আমায় টানে মা, সংসার জীবন আমার জন্য না। তুই দেখে নিস খোকা, তোর সুন্দর একটা সংসার হবে। তুই বিয়ে করবি, তোর সংসারে আসবে ফুটফুটে একটি কন্যা সন্তান, আর তোর বিয়ে করানোর দায়িত্ব আমার। অনেক তো ভবঘুরে জীবন কাটালি, এবার সংসার জীবন কাটাতে হবে তোকে। তোকে বিয়ে না করাতে পারলে আমি তো মরেও শান্তি পাবো না খোকা। মা, এরকম কথা আর কোনো সময় বলবে না আমায়। আমাকে আর কিছুটা সময় দাও, আমি কথা দিচ্ছি মা, আমি নিজে তোমার কাছে এসে তোমার পছন্দের মতো মেয়েকে বিয়ে করব। এই আমি কথা দিলাম। মাকে খুশি করার জন্যই কথাটা বলেছিলাম আমি, কিন্তু ভাগ্যে যে আমার সত্যি সত্যি বিয়ে আছে সেটা আমি কোনো সময় কল্পনাও করতে পারিনি। মায়ের কথাটা সত্যি হয়ে গিয়েছিল সেই দিন। আমাদের সংসার আলো করে একটা কন্যা সন্তান হয়েছিল। আদর করে সেই সন্তানের নাম দিয়েছিলাম চারি। চারি হওয়ার আগে আমাদের একটি পুত্র সন্তান হয়। আমাদের পুত্র সন্তানটির বয়স যখন 14 বছর, তখন আমাদের পুত্র সন্তানটি মারা যায়। আমাদের পুত্র সন্তানের মৃত্যুর প্রায় 5 বছর পর আমার স্ত্রী মারা যান। আমার স্ত্রীর মারা যাওয়ার পর আমি সম্পূর্ণ ভেঙে পড়ি, কিন্তু চারির কথা মনে পড়তেই আমি নিজেকে সামলে নিই। চারির ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তন্ত্র সাধনা ছেড়ে দিই। তারপর থেকে মানুষের হাত দেখে কোষ্ঠী বিচার করে সংসার চালাই আমি। তার মানে ঠাকুরমশাই, আপনার যখন বিয়ে হয় তখন আপনার বয়স ছিল 34। আমি কি ঠিক বলেছি ঠাকুরমশাই? হ্যাঁ বিভূতি, তুমি ঠিক বলেছ। যাই হোক, বেশ কিছুদিন মায়ের কাছে থাকলাম আমি। ভেবেছিলাম মা পুরোপুরি সুস্থ হয়ে গেলে আমি আবার বেরিয়ে পড়বো অজানার উদ্দেশ্যে, কিন্তু মা পুরোপুরি সুস্থ হয়ে গেলেও আমি যেতে পারিনি। মা আমায় বলেন, খোকা, আর কিছুদিন থেকে যা আমার কাছে, তারপর না হয় আবার বেরিয়ে পড়বি অজানার উদ্দেশ্যে। মায়ের কথা তখন ফেলতে পারিনি আমি। থেকে যায় কয়েকদিনের জন্য মায়ের কাছে। অনেক দিন হলো গ্রামটা ঘুরে দেখা হয় না, তাই একদিন সময় করে সন্ধ্যার দিকে বেরিয়ে যাই গ্রাম দেখতে। গ্রামটা দেখতে দেখতে ভাবলাম, এই গ্রামে ছোট সময়ের কত স্মৃতি না ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার।
ছোটবেলায় এই গ্রামেই তো কাল ভৈরবের সাথে দেখা হয়েছিল আমার। তোমরা তো জানোই আমার জন্মের সময় আকাশে উল্কাপাত হয়েছিল। একটা নীল রঙের উল্কা দেখা গিয়েছিল আকাশে। আবার যদি সেই উল্কা আকাশে দেখা যেত তাহলে খুব ভালো হতো। কেন জানি না উল্কাটা দেখতে ইচ্ছে করছিল আমার। হঠাৎ করেই আমার চারপাশটা পাল্টে যেতে শুরু করলো। শান্ত আকাশটা হঠাৎ যেন অশান্ত হয়ে উঠল। একটা লাল আভা দেখা গেল পুরো আকাশ জুড়ে। আমার মনের ভিতর একটা অন্যরকম অনুভূতি কাজ করতে লাগলো। আমি দেখলাম একটা নীল রঙের উল্কা আকাশ ভেদ করে মাটিতে ছুটে যাচ্ছে। কিছুক্ষণ পর একটা বিকট শব্দ হলো। আমি ঠিক বুঝতে পারলাম না উল্কাটা কোথায় পড়েছে। জন্মের পর থেকে শুনে এসেছি আমার জন্মের সময় নাকি আকাশে উল্কাপাত হয়েছিল, কিন্তু এত বছর পর এভাবে উল্কাপাত দেখব ভাবিনি। আমি যেন একটা অন্য জগতে বিচরণ করছিলাম। তাই কখন যে গভীর রাত হয়ে গেল বুঝলামই না। আমার কাকা আমাকে খুঁজতে কিছু লোকজনকে নিয়ে বাইরে বেরিয়ে গেছিলেন। অনেক জায়গায় খুঁজে আমাকে না পেয়ে যখন তারা হাল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, তখনই আমাকে দেখতে পেলেন। আমার কাকা আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে বললেন, দয়ানাথ, তুমি এখানে? আমি তোমাকে খুঁজতে হয়রানি হয়ে গেছি। গভীর রাতে এখানে তুমি কি করছো? চলো চলো চলো, বাড়ি ফিরে চলো। তোমার মা তোমাকে নিয়ে চিন্তা করছেন। চলো চলো চলো, বাড়ি ফিরে চলো বাবা, চলো। কাকার কথায় হুঁশ ফিরল আমার। চারদিকে তাকিয়ে দেখি আগের মতোই রয়েছে সবকিছু, কোনো পরিবর্তন হয়নি। সত্যিই তো অনেক রাত হয়ে গিয়েছে। আমি তো সন্ধ্যার দিকে এসেছি এদিকে। সত্যি কি এখন গভীর রাত? এসব কি হচ্ছে আমার সাথে বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম এতক্ষণ আমি যা যা দেখেছি সবই আমার কল্পনা ছিল। কোনো নীল রঙের উল্কা আকাশ ভেদ করে মাটিতে পড়েনি। মাঝে মাঝে মানুষ যেটা নিয়ে বেশি ভাবে ওইটাই চোখের সামনে ভেসে ওঠে এবং ওই জিনিসটা স্বপ্নেও দেখতে পায়। উল্কা নিয়ে বেশি চিন্তা করায় আমার এইরকম হয়েছিল। যাই হোক, আমি আর কোনো কথা না বলে কাকার সাথে বাড়িতে চলে যাই। খুব সকালে আমি আবিষ্কার করি আমি আমার মায়ের পাশে শুয়ে আছি। ওই সময় সবাই ঘুমিয়েছিল। আমি বুঝতে পারি এখন উপযুক্ত সময় আমার চলে যাওয়ার। সবাই ঘুম থেকে উঠলে আমাকে যেতে দেবে না। তাই আমি কাউকে কিছু না বলে নিজেই চলে যাই বাড়ি থেকে। মায়ের জন্য খুব খারাপ লাগছিল আমার। ঘুম থেকে উঠে মা আমাকে যখন দেখতে পাবেন না তখন তিনি খুব কষ্ট পাবেন, কিন্তু আমার তো কিছু করার নেই, আমাকে তো যেতেই হবে। মনে মনে ভাবলাম আর কিছুদিন ভবঘুরে জীবন কাটাবো আমি, তারপর সংসার জীবনে ফিরে আসব, মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করব। সবাইকে ফেলে যেতে লাগলাম অজানার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। আমি শুধু জানি পথ আমায় যেখানে নিয়ে যাবে সেটাই আমার গন্তব্য হবে। কতদিন যে হেঁটেছি তার কোনো হিসাব আমার কাছে নাই। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেলে গাছের নিচে ঘুমিয়েছি আমি, আবার কোনো সময় মন্দিরের চাতালে ঘুমিয়েছি, আবার কখনো কখনো খোলা মাঠের নিচেও ঘুমিয়েছি। দিনের আলো ফুটলেই বেরিয়ে যেতাম আবার অজানার উদ্দেশ্যে। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। একদিন হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পূর্ব বাংলার দিনাজপুর গ্রামে। দিনাজপুরে গিয়ে খুব ভালো লাগলো আমার। ধান, মাছ আর মাটি প্রভৃতি প্রাকৃতিক সম্পদে ভরপুর এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে। একদিন বিকেল বেলায় আমি গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ কিছুটা দূরেই আমার চোখ গেল। আমি দেখলাম
অনেক লোক সানাই বাজাতে বাজাতে আমার দিকে আসছে। একটা পালকি দেখতে পেলাম আমি। লোকগুলো সেই পালকিটা অনুসরণ করতে করতেই আমার কাছে আসছে। কিছুক্ষণ পর তারা আমার সামনে দিয়ে চলে গেল। আমি আবার হাঁটতে লাগলাম। হঠাৎ করে পিছন থেকে একটা লোক আমাকে ডাক দিল। আমি পিছন ফিরে তাকালাম। দেখতে পেলাম মাঝবয়সী একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন আমার সামনে। লোকটি আমায় বললেন, কে আপনি? আপনাকে তো এই গ্রামে কোনো সময় দেখিনি। কাউকে কি খুঁজছেন? আমি বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি কাউকে খুঁজছি না, আমি ভবঘুরে একজন মানুষ। ঘুরতে ঘুরতে এই গ্রামে চলে এসেছি আমি। আপনার নাম তো শ্রীরাম বারুজ্জে। আপনার মেয়ের নাম তিথি, তাই না? আপনার মেয়ের 20 বছর বয়স। আপনার একটি ছেলেও আছে, নাম হরেন। আপনি আপনার ছেলের ওপর খুব বিরক্ত। আপনার ছেলের বয়স 25 বছর। আপনার মেয়েকে চোখে চোখে রাখুন। আপনার মেয়ের ওপর অশুভ শক্তির কালো ছায়া পড়েছে। আমার কথায় লোকটি অবাক হয়ে গেলেন। লোকটি আমায় বললেন, কে আপনি? এত কিছু আপনি কি করে জানলেন? আমি আপনাকে দেখেই সবটা জেনে নিয়েছি। সত্যি করে বলুন তো, আপনি কে? আমি তারানাথ তান্ত্রিক, ভবঘুরে একজন মানুষ। লোকটি এবার শান্ত হয়ে বললেন, বাবা, আপনি আমার মেয়েকে বাঁচান। কয়েকদিন ধরে আমার মেয়ে অস্বাভাবিক আচরণ করছে। সবাইকে মারধর করছে, জিনিসপত্র ভেঙে ফেলছে। প্রায় রাতে ও চুপি চুপি দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। কারো সাথেই ভালো মতো কথা বলছে না, ঠিক মতো খাচ্ছে না। মা মরা মেয়ে আমার তিথি, ওর যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি পাগল হয়ে যাব বাবা। তিথি ছাড়া আমার তো আর কেউ নেই এই পৃথিবীতে। একটা ছেলে আছে, কিন্তু ও আমার একটা কথাও শোনে না। নিজের মন যা চায় ও সেটাই করে। সারাক্ষণ ভাবতে থাকে আমার সারা জীবনের জমানো টাকাগুলো কিভাবে হাতানো যায়। আমার একটাই আফসোস বাবা, আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না। আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। এখান থেকে আমার বাড়ি বেশি দূর না। আপনি চলুন আমার সাথে, আপনার থাকার কোনো অসুবিধা হবে না। তোমরা তো জানো আমি আগে থেকেই সবকিছু বুঝে যেতে পারি। শ্রীরাম বাবুকে দেখে আমি বুঝতে পারি শ্রীরাম বাবুর মেয়ের উপর কোনো কালো ছায়ার নজর লেগেছে। তোমরা তো এও জানো কারো বিপদ দেখলে আমি বসে থাকতে পারি না, ছুটে যাই সাহায্য করতে। শ্রীরাম বাবুর সাথে আমি যখন তার বাড়ি গেলাম তখন আমার কেমন কেমন লাগলো। আমি আর কোনো কথা না বলে শ্রীরাম বাবুর বাড়ির ভেতর ঢুকলাম। শ্রীরাম বাবুর বাড়ির ঠিক পিছনে বিশাল একটা পুকুর রয়েছে। পুকুরের পশ্চিম দিকে রয়েছে বিশাল একটা বট গাছ। আমি ভিতর ঘরে গিয়ে বিছানার উপর বসলাম। আমাকে দেখতে পেয়ে হরেন শ্রীরাম বাবুকে উদ্দেশ্য করে বলল, বাবা, তোমাকে না বারণ করেছি কোনো তান্ত্রিক কবিরাজকে বাড়িতে না আনতে? এরা আমার বোনকে সুস্থ করতে পারবে না। মাঝখান দিয়ে যজ্ঞ করে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়ে যাবে। আমি হাড়ে হাড়ে চিনি এসব তান্ত্রিক কবিরাজদের। শোনো হরেন, সব তান্ত্রিক কবিরাজ কিন্তু এক না। অনেক তান্ত্রিক কবিরাজ আছে যারা নিজের জীবনকে ঝুঁকিতে রেখে অন্যকে রক্ষা করে। আমি তোমার বোনকে রক্ষা করব, এর জন্য একটা টাকাও নেব না আমি। শ্রীরামবাবু চলুন, আপনার মেয়ের ঘরে চলুন। আপনার মেয়েকে একবার দেখব আমি। শ্রীরাম বাবু আমাকে সাথে নিয়ে তার মেয়ের ঘরে গেল। আমি দেখলাম তিথির ঘরের দরজা বাইরে থেকে তালা মারা। আমি শ্রীরাম বাবুকে বললাম, আপনি তিথিকে আটকে রেখেছেন কেন? এক্ষুনি দরজাটা খুলুন। আটকে রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। ওকে ছেড়ে দিলে ও সবাইকে মারধর করে, জিনিসপত্র ভেঙে ফেলে। আপনাকে তো বলেছি সেটা। এইভাবে তিথিকে ঘরে আটকে রাখা আপনার ঠিক হয়নি শ্রীরামবাবু। আপনি এক্ষুনি দরজাটা খুলে ফেলুন। আমার কথায় শ্রীরাম বাবু দরজা খুলে দিলেন। আমি ভেতরে গিয়ে দেখি বিছানার উপরে বসে আছে শ্রীরাম বাবুর মেয়ে তিথি। ওর হাত দুটো বিছানার সাথে বাঁধা। আমার খুব খারাপ লাগলো তিথিকে দেখে।
আমি শ্রীরামবাবু আর হরেনকে বললাম, আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমি কিছুক্ষণ পর আসছি। আমার কথায় শ্রীরামবাবু আর হরেন বাইরে চলে গেল। আমি তিথির কাছে গিয়ে বসলাম, ওর হাত দুটো খুলে দিলাম। তিথির চোখের দিকে তাকাতে পারছিলাম না আমি। মনে হচ্ছিল ওই দুটো চোখে দাও দাও করে আগুন জ্বলছে, টকটকে লাল দেখাচ্ছিল ওই চোখ দুটো। আমি ওর ডান হাতের কোড়ে আঙুলটা টিপে ধরে বললাম, কে তুই? তিথির শরীরের মধ্যে কেন প্রবেশ করেছিস? ছেলে আর মেয়ে মেশানো একটা কণ্ঠস্বরে তিথি বলল, বেশ করেছি, প্রবেশ করেছি। তুই বলার কে? আমি কে তোকে এক্ষুনি বোঝাচ্ছি। আমি আর এক মুহূর্ত দেরি না করে তিথির কপালে হাত দিয়ে অনবরত মন্ত্র পড়তে লাগলাম। তিথি ফস ফস করে শব্দ করতে লাগলো। কিছুক্ষণ এভাবেই চলতে লাগলো। তারপর তিথি জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়ে গেল। আমি বাইরে গিয়ে শ্রীরামবাবু আর হরেনকে ভেতরে আসতে বললাম। তিথিকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে হরেন আমায় বলল, এ কি, আপনি আমার বোনকে কি করেছেন? আমার বোনের যদি কিছু হয়ে যায় তাহলে আপনাকে আমি ছাড়বো না। তুমি চিন্তা করো না হরেন, কিছুক্ষণের মধ্যেই তোমার বোনের জ্ঞান ফিরবে। তবে তোমার বোনের বিপদ পুরোপুরি কাটেনি। তোমার বোনের ওপর অশুভ কিছু একটা ভর করেছে। আমাকে একটা যজ্ঞ করতে হবে, খুব তাড়াতাড়ি আমাকে যজ্ঞটা করতে হবে। ভাবছি আজকে রাতেই করব। যজ্ঞের কিছু উপাদান আমার লাগবে, ওগুলো ছাড়া যজ্ঞ করা সম্ভব হবে না। কি কি লাগবে বাবা, আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। যজ্ঞের উপাদানগুলো আমি এক এক করে বলতে থাকলাম। সব শুনে শ্রীরামবাবু বললেন, আমি এক্ষুনি এগুলো আনার ব্যবস্থা করছি। আপনি শুধু আমার মেয়েকে বাঁচান। কিছুক্ষণ পর শ্রীরামবাবু যজ্ঞের উপাদানগুলো আনতে বাইরে চলে গেলেন। এখন রাত হওয়ার অপেক্ষা করা ছাড়া আমার কাছে আর কিছুই করার নেই। রাত নামলেই যজ্ঞে বসবো আমি। রাত নামলে আমি যজ্ঞে বসি। শ্রীরামবাবু আমার কাছে যজ্ঞের উপাদানগুলো নিয়ে আসলেন। আমি উপাদানগুলো পর্যায়ক্রমে সাজিয়ে নিলাম। তারপর শ্রীরামবাবুকে বললাম, আপনি তিথিকে নিয়ে আসুন। আমার কথা মতো শ্রীরামবাবু তিথিকে নিয়ে এলেন। আমি তিথিকে যজ্ঞের সামনে বসালাম। তিথি ওর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। কোনো কথা বলছে না ও, শুধু আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমি যজ্ঞে ঘি ঢেলে আগুন জ্বালিয়ে দিলাম। দাও দাও করে যজ্ঞের আগুন জ্বলতে লাগলো। আমি অনবরত মন্ত্র পড়ে যাচ্ছিলাম আর যজ্ঞের আগুনে মন্ত্রপুত ঘি ঢেলে যাচ্ছিলাম। হঠাৎ করেই পরিবেশটা পাল্টে যেতে শুরু করলো। কালো মেঘে ঢেকে যায় পুরো আকাশ। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামে আকাশ থেকে। কিন্তু এই বৃষ্টির মধ্যেও জ্বলতে থাকে যজ্ঞের আগুন। অনেকক্ষণ মন্ত্র বলার পর হঠাৎ তিথি আগের মতোই ফস ফস করে শব্দ করতে লাগলো। অনবরত চুল ছিঁড়তে লাগলো তিথি। তিথি পাগলের মতো লাফাতে লাগলো। তিথিকে দেখে মনে হচ্ছিল তিথির গায়ে কেউ লঙ্কা গুঁড়ো ছুঁড়ে মেরেছে। তিথির এরকম কাণ্ড দেখে শ্রীরামবাবু আর হরেন ভয় পেয়ে গেল। আমি শ্রীরামবাবু আর হরেনকে বললাম, আপনারা বাড়ির ভেতরে চলে যান, এখন কিছু একটা ঘটতে চলেছে। এমন কিছু একটা ঘটবে যা দেখে আপনারা জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। তাই আপনাদের চলে যাওয়াই ভালো। যা কিছু হয়ে যাক না কেন, আপনারা বাইরে বের হবেন না। শ্রীরামবাবু চলে গেলেও হরেন গেল না। আমি হরেনকে অনেক বুঝিয়েও কোনো লাভ হলো না। হরেন আমায় বলল, এখানে যাই হয়ে যাক না কেন আমি থাকবো। আমি আমার বোনকে ফেলে কোথাও যাব না। আপনাকে যদি যজ্ঞ করতে হয় তাহলে আমার চোখের সামনেই করতে হবে। জানি যজ্ঞে কোনো কাজ হবে না, তবুও আপনি যজ্ঞ করুন। বাবাকে বোঝাতে হবে তো আপনি একজন ভণ্ড তান্ত্রিক। আমি বুঝতে পারলাম হরেনকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই আমি এবার যজ্ঞে মন দিলাম। কিছুক্ষণ পর তিথি দ্বিতীয়বারের মতো অজ্ঞান হয়ে গেল। যজ্ঞে কালো ধোঁয়ার সৃষ্টি হলো। আমি বুঝতে পারলাম যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। তিথির ওপর ভর করা সেই অপশক্তিকে আমি আটকে ফেলেছি। দেখতে পেলাম কালো ধোঁয়ার ভেতর থেকে বের হয়ে আসলো একটা পিশাচ। হরেনের দিকে তাকালাম আমি। দেখলাম হরেন স্বাভাবিকভাবেই উঠোনে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলাম হরেনের সাহস আছে।
হরিণের জায়গায় অন্য কেউ হলে পিশাচটাকে দেখে এতক্ষণে জ্ঞান হারাতো। কি ভয়ঙ্কর দেখাচ্ছে পিশাচটাকে। পিশাচটার শরীর অর্ধেক মানুষের মতো হলেও বাকি অর্ধেক মহিষের মতো। মাথায় বড় বড় দুটো শিং রয়েছে। আমি লক্ষ্য করলাম পিশাচটার পিঠের ঠিক পেছন থেকে বেরিয়ে আছে কতগুলো হাত। তোমাদের বললে বিশ্বাস করবে না, আমি অনেক ডাকিনী যোগিনী পিশাচ দেখেছি, কিন্তু এরকম পিশাচ আমি কোনোদিন দেখিনি। পিশাচটার পুরো শরীর কালো লোমে ঢেকে গেছে। অদ্ভুত একটা গন্ধ আসছে পিশাচটার শরীর থেকে। পিশাচটা অনবরত হুঙ্কার করে যাচ্ছে। কিছুতেই যজ্ঞের আগুনের ভিতর থেকে বের হয়ে আসতে পারছে না। আমি হরেনের দিকে আবার তাকালাম। আমি বুঝতে পারছি না হরেন কিভাবে এখনো দাঁড়িয়ে আছে। ওর তো এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলার কথা। হরেনের কাছে গেলাম আমি। হরেনকে সামান্য নাড়া দিতেই হরেন মাটিতে লুটিয়ে পড়ে গেল। এরকম দৃশ্য হরেন দেখবে তা হরেন কল্পনাতেও ভাবেনি। আমি বুঝতে পারলাম হরেন অনেক আগেই জ্ঞান হারিয়েছে। এমনিতেও হরেন তান্ত্রিক কবিরাজ বিশ্বাস করে না। হরেন ভেবেছিল আমি আর 4টে তান্ত্রিকের মতোই যজ্ঞ করে সময় নষ্ট করব, পরে টাকা নিয়ে চলে যাব। তা আমি ওর কথাতেই বুঝে গিয়েছিলাম। আমি হরেনকে মেঝেতে শুইয়ে দিলাম। হরেনকে শুইয়ে দিয়ে আমি পিশাচটার দিকে নজর দিলাম। পিশাচটাকে বললাম, তুই বল, তুই কি কারণে তিথির শরীরের মধ্যে প্রবেশ করেছিস? কিন্তু সেই পিশাচ কিছুতেই বলল না, চুপ করে থাকলো। আমি আবার বললাম, তুই যদি না বলিস তুই কি কারণে তিথির শরীরের মধ্যে প্রবেশ করেছিস, তাহলে আজকেই তোর শেষ দিন। আমার হাতেই তুই মরবি। তুই আমাকে মারতে চাস? আমাকে মারা অত সহজ না। আমি রেগে গিয়ে যজ্ঞের পাশে রাখা মন্ত্রপুত জল পিশাচটার গায়ে ছুঁড়ে মারি। সঙ্গে সঙ্গে পিশাচটা আর্তনাদ করে উঠল। পিশাচটা বলল, আমি এই বাড়ির পিছনের পুকুরটায় থাকি। প্রায় তিথি দুপুর বেলায় পুকুরে স্নান করতে যেত। তিথিকে যখন প্রথম দেখি তখনই আমার ভালো লেগে যায়। আমি তিথিকে পাওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকি। একদিন সুযোগ বুঝে তিথির শরীরের মধ্যে প্রবেশ করি আমি। তুই আমাকে তিথির কাছ থেকে আলাদা করতে পারবি না। তিথিকে পাওয়ার জন্য তোকে যদি মারতে হয় তাহলে আমি তাই করব। এই বলে পিশাচটা যজ্ঞের ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করল। এমন সময় একটা নীল আভা যজ্ঞের চারপাশে ছড়িয়ে পড়ল। সেই নীল আভা পিশাচটার গায়ে লাগতে পিশাচটা যন্ত্রণায় কুঁকিয়ে উঠল। গলে গেল পিশাচটার পুরো শরীর। পিশাচটার শরীর গলে গেলে তিথি আর হরেনের মাথায় হাত দিয়ে মন্ত্র পড়তে থাকি। মন্ত্র পড়া শেষ হলে ওদের জ্ঞান ফিরে আসে। শ্রীরামবাবু বাড়ির ভেতর থেকে বের হয়ে আসলে আমি শ্রীরামবাবুকে বলি, শ্রীরামবাবু, আপনার আর চিন্তা নেই। আপনার মেয়ের বিপদ কেটে গিয়েছে। আমার কাজ শেষ, এবার আমি যাই। আপনি না থাকলে আমার মেয়েকে আমি বাঁচাতে পারতাম না। আপনার এই অবদান আমি জীবনেও ভুলব না। আপনি যদি 2 দিনের জন্য আমার বাড়িতে থেকে যান তাহলে আমার খুব ভালো লাগবে। শ্রীরামবাবুর কথা আমি ফেলতে পারিনি। থেকে যাই 2 দিনের জন্য শ্রীরামবাবুর বাড়ি। হরেনের কাছে গিয়ে বলি, হরেন, তুমি ঠিক আছো তো? হরেন আমায় বলল, বাবা, আমি আপনাকে ভুল ভেবেছিলাম। আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। আপনি যদি না থাকতেন তাহলে আমি আমার বোনকে কিছুতেই বাঁচাতে পারতাম না।
আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি বাবা, আমাকে ক্ষমা করে দিন। হরেন, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাতেই আমি খুশি। আর একটা কথা, তুমি আমাকে বাবা ডেকো না, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি আমায় দাদা বলে ডেকো। আর একটা কথা আমি তোমায় বলি, বাবা মাকে কষ্ট দিয়ে নিজে খুশি হওয়া যায় না হরেন। আর কোনো বাবা মাই সন্তানের খারাপ চায় না। তোমার বাবার কথা মতো একটু চলার চেষ্টা করো, দেখবে জীবনে ভালো কিছু হবে। বিভূতি, আমি ভেবেছিলাম হরেন পাল্টে যাবে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। ও যে আমায় ব্যবহার করবে তা আমি কোনো সময় ভাবিনি। পরের দিন শ্রীরামবাবু আমাকে নিয়ে গ্রামটা ঘুরিয়ে দেখালেন। পথে যেতে যেতে শ্রীরামবাবুকে বললাম, আচ্ছা শ্রীরামবাবু, আমি যখন গ্রামে আসছি তখন দেখতে পাই কিছু লোক সানাই বাজাতে বাজাতে আমার দিকে আসছে। একটা পালকি দেখতে পেলাম আমি। লোকগুলো সেই পালকিটা অনুসরণ করতে করতেই আমার কাছে আসছে। পালকি করে কে আসছিল শ্রীরামবাবু? বাবা, আমাদের গ্রামের জমিদার বাবুর মেয়ে দিয়া মামুনির বিয়ে ঠিক হয়েছে। সামনের মাসের প্রথম দিকেই দিয়া মামুনির বিয়ে। দিয়াকে দেখতে সিরাজগঞ্জের জমিদারের ছেলে পালকি করে এসেছিল। আপনি চলুন বাবা, আপনাকে গ্রামের আরো কিছু জায়গায় নিয়ে যাই। আমি শ্রীরামবাবুর সাথে যখন গ্রাম পরিদর্শন করছি তখন দেখতে পাই 6 জন মেয়ে মিলে কানামাছি খেলছে। শ্রীরামবাবু মেয়েগুলোর মধ্যে মাঝের মেয়েটাকে উদ্দেশ্য করে বললেন, বাবা, আপনি যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে আমাদের জমিদার বাবুর মেয়ে দিয়া মামুনি। দিয়ার দিকে ভালো করে তাকালাম আমি। খুব মিষ্টি একটা মেয়ে দিয়া। দিয়ার চেহারায় একটা মায়া দেখতে পেলাম আমি। এই মেয়েকে যে বিয়ে করবে সে খুব খুশি হবে। হঠাৎ দেখলাম কিছুটা দূরে গাছের পিছনে হরেন দাঁড়িয়ে আছে আর দিয়াকে অনবরত দেখে যাচ্ছে। আমাকে দেখতে পেয়েই হরেন গাছের পিছন থেকে সরে গেল। আমার যা বোঝার আমি ততক্ষণে বুঝে নিয়েছি। গ্রাম পরিদর্শন করে আমরা যখন বাড়ি ফিরলাম তখন বিকেল হয়ে গেছে। সূর্যের কোমল রোদ আমার গায়ে লাগছে। এ যে কি অনুভূতি তা তোমাদের মতো শহরের ছেলেরা বুঝতে পারবে না। হরেনকে দেখলাম একটা তক্তপোষের ওপর বসে আছে। আমি হরেনকে বললাম, হরেন, তোমার সাথে একটু কথা আছে, আমার সাথে আমার ঘরে এসো। হরেন আমার সাথে আমার ঘরে এলো। আমি হরেনকে বললাম, হরেন, তুমি কি দিয়াকে ভালোবাসো? না তো দাদা, হঠাৎ এরকম কথা আমাকে জিজ্ঞাসা করলে? হরেন, তুমি মনে হয় জানো না, আমি আগে থেকেই সবকিছু বুঝতে পারি। তাই আমার কাছ থেকে লুকিয়ে কোনো লাভ নেই হরেন। তাই আমাকে সত্যি কথাটা বলো। হ্যাঁ দাদা, আমি দিয়াকে খুব ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি, কারণ দিয়া বড়লোক বাড়ির সন্তান। দাদা, তুমি আমায় তন্ত্র সাধনা শেখাবে? শোনো হরেন, তন্ত্র সাধনা শিখতে চাইলেই তো শেখা যাবে না। তন্ত্র সাধনা শিখতে গেলে তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি কি পারবে পরীক্ষা দিতে? হ্যাঁ দাদা, আমি পারবো। তন্ত্র সাধনা শিখতে গেলে অনেক ইচ্ছা স্বপ্ন ত্যাগ করতে হয়। অনেকের জীবন যৌবন কেটে যায় তন্ত্র সাধনার পিছনে ছুটে ছুটে। অনেকে 1 বছরে রপ্ত করতে পারে, আবার অনেকে 10 বছরেও পারে না। তুমি যদি পরীক্ষায় সফল হও তাহলে তোমাকে আমি সামান্যটুকুই শেখাতে পারবো, তার বেশি না। আমি তারানাথ তান্ত্রিক। আমি এত বছরে ঘুরে ঘুরে তন্ত্রের অনেক কিছুই শিখতে পারিনি। আর তুমি তো কোন ছাড়। দাদা, আমাকে বলো কি করতে হবে। এই গ্রামে পুরনো কোনো গোরস্থান আছে? হ্যাঁ দাদা, আছে। গ্রামের পশ্চিম দিকে একটা গোরস্থান আছে। তোমাকে গোরস্থানে গিয়ে পুরনো একটা লাশ বের করতে হবে, আর তারপর লাশটার মাথা কেটে আমার কাছে নিয়ে আসতে হবে। মাথা নিয়ে আসার সময় তুমি পিছন থেকে তোমার পরিচিত অনেক লোকেদের কণ্ঠস্বর শুনতে পাবে, কিন্তু তুমি পিছনে তাকাবে না। তাকালেই তুমি ওখানে মারা পড়বে। আমি থলে থেকে একটা ছুরি বের করে হরেনের হাতে দিয়ে বললাম, এই নাও ছুরি, আজকে রাতেই তুমি বেরিয়ে যাবে। কাজটা করতে তোমার সারা রাতও লেগে যেতে পারে। বিভূতি, আমি ভেবেছিলাম হরেন আমার দেওয়া পরীক্ষায় সফল হবে না, কিন্তু পরের দিন সকালবেলা হরেন আমার কথা মতো লাশটার মাথা কেটে আমার কাছে নিয়ে আসে। বিভূতি, মানুষের মধ্যে প্রতিহিংসার আগুন যখন দাউ দাউ করে জ্বলতে থাকে তখন সে সব কিছুই করতে পারে। আমি আমার কথা মতো হরেনকে বলি, হরেন,
তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ। মাথা নিয়ে আসার সময় তুমি কি কোনো পরিচিত লোকেদের কণ্ঠস্বর শুনতে পেয়েছো? হ্যাঁ দাদা, আমি শুনতে পেয়েছি, কিন্তু আমি পেছনে তাকাইনি। তোমার সাহস দেখে আমি মুগ্ধ হরেন। এখন তুমি বলো, তুমি কি ধরনের তন্ত্র শিখতে চাও? দাদা, আমি বান মারা, হাত সাফাই, বশীভূত করা, পিশাচ জাগানো, এগুলো শিখতে চাই দাদা। হরেন, এগুলো অতি নিম্নমানের তন্ত্র সাধনা, আমি তোমায় শেখাতে পারবো না। আজকে তুই আমায় তন্ত্র সাধনা শেখালি না, একদিন তোর চেয়ে বেশি শক্তিশালী তান্ত্রিক হয়ে তোকে হারাবো, এই আমি বলে দিলাম। চলে যাচ্ছি আমি তন্ত্র সাধনা শিখতে। তুমি আমায় না শেখালেও অন্য তান্ত্রিকরা তো আমায় শেখাবে। চলে যাচ্ছি, তোর সাথে আমার আবার দেখা হবে। এই বলে হরেন বেরিয়ে গেল বাড়ি থেকে। হরেন আমার সাথে এরকম কিছু একটা করবে স্বপ্নেও ভাবিনি। হরেনকে আমি নিজের ভাইয়ের মতোই ভেবেছিলাম। আর তোমরা তো জানো, ভাই বন্ধুর মতো হয়। হরেনের কথায় সেদিন খুব কষ্ট পেয়েছিলাম আমি। শ্রীরামবাবুকে বিদায় জানিয়ে আমিও চলে যাই ওখান থেকে। তারপর কেটে যায় অনেকগুলো বছর। আমি সংসার জীবনে ফিরে আসি। চারি ধীরে ধীরে বড় হতে থাকে। তোমাদের পাই আমি। মানুষের হাত দেখে কুষ্টি বিচার করে দিন কাটতে থাকে। আমার গল্পের প্রথম ভাগ শেষ হলো। আমি এখন তোমাদের গল্পের দ্বিতীয় ভাগ বলা শুরু করব। আমি মনে মনে ভাবলাম, ঠাকুরমশাইয়ের গল্পের প্রথম ভাগ এত বড়, তাহলে দ্বিতীয় ভাগ কতই না বড় হবে। ঠাকুরমশাই আমার মনের কথা বুঝতে পেরে বললেন, প্রথম ভাগটা একটু বড়ই হয়ে গেল, তবে দ্বিতীয় ভাগটা অতটাও বড় না। তোমরা যদি চাও আমি বলতে পারি। আমি ঠাকুরমশাইকে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, এবার দ্বিতীয় ভাগটা বলুন। আরে আপনার গল্প শুনতেই তো আপনার কাছে এসেছি। গল্প শুনতে শুনতে যদি রাত পারও হয়ে যায় তাহলেও কোনো ক্ষতি নেই। আপনি শুরু করুন আপনার গল্পের দ্বিতীয় ভাগ। তারানাথ আবার শুরু করল। চারি মায়ের জন্য আমি তন্ত্র সাধনা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু চারি মায়ের জন্যই আমাকে আবার আগের রূপে ফিরে যেতে হয়েছিল। ঘটনাটা বেশি দিন পুরনো নয়। চারির বিয়ের সময় ঘটনাটা ঘটেছিল। চারির বিয়ের সময় আমি অনেককেই নিমন্ত্রণ করেছিলাম। তোমাদেরকেও নিমন্ত্রণ করেছিলাম আমি। তোমাদের মনে আছে নিশ্চয়ই। আমি ঠাকুরমশাইকে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, মনে থাকবে না কেন, আমাদের ভালো মতোই মনে আছে। চারির বিয়ের আগের দিন রাতে আমি আমার স্ত্রীকে স্বপ্নে দেখি। স্বপ্নে আমার স্ত্রী আমায় বলে, ওগো, আমাদের মেয়ে চারির সামনে ভয়ানক সংকট অপেক্ষা করে আছে। ওর ওপর অপশক্তির কালো ছায়া পড়েছে। তুমি আমাদের মেয়েকে বাঁচাও, বাঁচাও ওকে। এই বলে আমার স্ত্রী হাওয়ায় মিলিয়ে গেল। আর সাথে সাথেই আমার ঘুমও ভেঙে গেল। বাইরে তাকিয়ে দেখি অনেক রাত হয়ে গিয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তখন আমার কিছুই করার ছিল না। সকালের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। সকাল হলে চারিমাকে আমার ঘরে ডাকি। চারিমাকে একটা কবচ দিয়ে আমি বলি, চারিমা, এই কবচটা তুই পরে নে। আজকে তোর জীবনে একটা বিশেষ দিন। আমি চাই না কোনো কারণে বিশেষ দিনটা মাটি হয়ে যাক। চারিমা কোনো কথা না বলে আমার দেয়া কবচটা পরে নিল। চারিমা আমাকে খুব বিশ্বাস করে, তাই কি কারণে চারিমাকে কবচটা দিলাম এই রকম কোনো প্রশ্ন আমায় করল না। বিকেলের দিকে চারিমায়ের বিয়ে হয়ে গেল। খুব খারাপ লাগছিল আমার। যাওয়ার সময় চারিমা আমায় ধরে কান্নায় ভেঙে পড়ল। আমিও চোখের জল আটকে রাখতে পারিনি সেদিন। জামাই বাবাজিকে বললাম, বাবা, আমার মেয়েটাকে যত্নে রেখো, কোনোদিন ওর মনে কষ্ট দিও না। ওকে কষ্ট দিলে যে আমিও ভালো থাকতে পারবো না। বাবা, আপনি চিন্তা করবেন না, চারি আমার কাছে ভালোই থাকবে। আমি জানি আমি আপনার মতো করে চারিকে ভালোবাসতে পারবো না, কিন্তু কিন্তু আমি কথা দিচ্ছি, চারির যেন কোনো কষ্ট না হয় সেদিকে আমি খেয়াল রাখবো। বুকে পাথর চেপে চারিকে বিদায় দিয়েছিলাম সেদিন। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি। চারির কথা মনে পড়ছিল বারবার। ফুলসজ্জার রাতে চোখে মুখে জল দিতে কল ঘরে গিয়েছিল চারি। কল ঘরে গিয়ে
চারি ভুল করে আমার দেওয়া কবচটা কলঘরে রেখে আসে। আর তখনই চারির মধ্যে প্রবেশ করে এক অশরীরী। চারির বিয়ের 7-8 দিন পর হঠাৎ করে বিকেল বেলায় জামাই বাবাজি আমার কাছে আসে। আমাকে জামাই বাবাজি বলে, বাবা, আমার সাথে এক্ষুনি বাড়িতে চলুন। চারি হঠাৎ করেই কেমন কেমন করছে। চারিকে ডাক্তার দেখিয়েছিলাম আমি, ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি বাবা। আপনি আপনি চলুন আমার সাথে। আমি এক মুহূর্ত দেরি না করে জামাই বাবাজির সাথে বেরিয়ে পড়ি। জামাই বাবাজির বাড়ি যখন যাই তখন দেখতে পাই চারি কেমন কেমন করছে। চারির হাতের দিকে খেয়াল করতেই বুঝতে পারি আমার দেয়া কবচটি চারির হাতে নেই। আমি চারির ঘর সহ সব জায়গায় খুঁজতে থাকি কবচটা, কিন্তু সব জায়গায় খুঁজেও আমি পাই না। পরে কল ঘরে কবচটা খুঁজে পাই আমি চারির হাতে কবচটা পরিয়ে দিই। কবচ পরিয়েও কোনো লাভ হয়নি। কবচের ক্ষমতা ততক্ষণে শেষ হয়ে গিয়েছে। চারি আমার চোখের সামনেই শুকিয়ে যেতে শুরু করলো। কোনো কিছু খেলেই বমি করে ফেলিয়ে দিত চারি। বমির সাথে রক্ত পড়ত। চারির এরকম অবস্থা দেখেও কিছু করতে পারলাম না আমি। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। আমি ভালো করেই বুঝে গিয়েছিলাম চারির শরীরের মধ্যে যে প্রবেশ করেছে সে চারির শরীরের রস ভালোভাবেই চুষে খাচ্ছে। এমন অবস্থায় আমি সিদ্ধান্ত নিলাম আমাকে চারিকে বাঁচানোর জন্য আগের রূপে ফিরে যেতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম আমি যজ্ঞে বসব। তাই আর দেরি না করে সেদিন রাতেই বসে যাই যজ্ঞে। বেশ কিছুক্ষণ যজ্ঞ করার পর চারির মধ্যে প্রবেশ করা অশরীরটাকে দেখতে পাই আমি। অশরীরীটা আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। অশরীরী ছাড়াও আর একজনকে দেখতে পাই আমি। একজন তান্ত্রিককে দেখতে পাই আমি। ভালো করে খেয়াল করে দেখি তান্ত্রিকটার কেউ নয়, হরেন দাঁড়িয়ে আছে আমার সামনে। হরেন আমায় বলল, তারানাথ, আমি তোকে বলেছিলাম আমি ফিরে আসব। দেখ দেখ আমি ফিরে এসেছি। তুই তোর মেয়েকে এখন কি করে বাঁচাবি? আমি অনবরত মন্ত্র পড়তে লাগলাম, কিন্তু মন্ত্রে কোনো কাজ হলো না। এদিকে চারি অনবরত রক্ত বমি করতে লাগলো। হঠাৎ আমার কানে কেউ ফিসফিস করে বলল, তারানাথ, একমাত্র মা কালী পারে তোমার মেয়েকে রক্ষা করতে। তুমি মা কালীকে স্মরণ করো। কণ্ঠস্বরটা চিনতে পারলাম আমি। কণ্ঠস্বরটা আর কারণ নয়, অমর জীবনের। আমি মা কালীকে স্মরণ করতে লাগলাম। হঠাৎ করেই আকাশটা লাল হয়ে গেল। আকাশ থেকে দুটো ত্রিশূল ছুটে ঢুকে গেল হরেন আর অশরীরীর বুকে। আর্তনাদে কেঁপে উঠল চারিদিক। ধ্বংস হয়ে গেল অশরীরী আর হরেন। গল্প শুনতে শুনতে চারি আর জামাই বাবাজি কখন যে চলে এসেছে টেরই পাইনি। চারি আমায় বলল, আরে কাকা বাবু যে, আপনারা কখন এসেছেন? আমি চারিকে বললাম, এই তো মা, অনেকক্ষণ হলো আমরা এসেছি।